বান্দরবান জেলাতে বিশেষ একটি বাড়ি রয়েছে, যে বাড়িটির নাম নন্দন কুটির। এই বাড়িটি 100 বছর আগের পুরনো। এই পুরনো বাড়িটি নিয়ে মানুষের অনেক সমালোচনা এবং অনেক রকমের কথাবার্তা। বাড়িটি এখানে 2 তলা বিশিষ্ট, কয়েকটা জানালা, কয়েকটা দরজা এবং কয়েকটা বারিন্দার মতো করিডোর রয়েছে। এরই মধ্যে একটি বাড়ি খুব সুন্দর দেখাচ্ছিল। অনেক বছর আগে এটি এক রাজার আমলে এটা করা হয়েছিল। এই 100 বছর আগের ঘটনাটি আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব প্রিয় লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন এবার এই মুহূর্তে কোনো রকমের কথা না বাড়িয়ে দেরি না করে আমরা এখন সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন ওনার নাম এমডি জুবায়ের। তিনি অত্যন্ত ভালো এবং চমৎকার একটি ভয়ের ঘটনা আমাদের মাঝে দিয়েছেন, যেটি আশা করি আপনারা শুনলে আপনাদের একটা ভালো লাগবে। তাই ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করুন। ঘটনাটির সময়কাল আজ থেকে বহু আগে, এটি 120 বছর আগের ঘটনা জুবায়ের ভাইয়ের মতে। এই ঘটনাটি যখন সূত্রপাত ঘটে তখন ওইখানে একটা বাদশাহী মতো একজন মানুষ ছিলেন, যিনি কিনা ওই এলাকাটিতে রাজত্ব করতেন। ওই এলাকার মধ্যে যত মানুষ বসবাস করতেন, ওই মানুষগুলোর খাবার দাবার, তারপর ওরা কি কাজকর্ম করত, এরপরে তাদের কোনো বিচার আচার হলে যে একটা আশ্রয়কেন্দ্র বা বিচারকের যে আশ্রয়টা ওইখানে দেওয়া হতো ওই নন্দন কুটির বাড়িতে। তখনকার সময়ে বান্দরবান জেলাতে ওই নন্দন কুটির বাড়িটা বেশ জনপ্রিয় এবং বহুল মানুষ ওইটা চিনে থাকত। এটা এখন নাম পরিবর্তন হয়ে আরেকটি নামে পরিবর্তিত হয়েছে। তবে এই নন্দন কুটির বাড়িটির নাম এখন নন্দন কুটির বাড়ি। তবে এর পাশে যে একটা গ্রাম অবস্থিত হয়েছে এই নন্দন কুটির বাড়ির পাশ দিয়ে, তবে যেটা বলছি আমি, এই গ্রামটা যে ওই গ্রামটার নাম হচ্ছে নন্দনাপুর। ওই নন্দনপুর গ্রামে মানুষ খুব কমই বসবাস করে এখনও। একটা বান্দরবান জেলাতে অনেক হিংস্র প্রাণীও বসবাস করে, এর জন্য ওই নন্দনকুটির বাড়িতেও এখন অনেক হিংস্র প্রাণী থাকে, যার কারণে এখন মানুষ ওইখানে খুব কম যায় এবং ওখানে কোনো ঘনবসতি বা বাড়িঘর এত বেশি দেখা যায় না। এই ঘটনাটির যখন সূত্রপাতটা ঘটে, এর উদ্দেশ্যটা হচ্ছে ওই যে বাদশাহ ছিলেন, বাদশাহ বলা যায় না, ওনাকে একটা প্রতিনিধি বলা যায়, যে এলাকার মানুষজনের বিচার, তারপর যে মানুষ কোনো রকমের ক্ষতিগ্রস্ত হলে উনি আর কি একটু সাহায্য করতেন আর কি, এরকম ছিলেন। ওই অন্ধকার যুগে একটি তান্ত্রিক ছিলেন, যিনি কিনা অনেক কিছু জানতেন এবং অনেক মানুষকে অনেকভাবে সাহায্য করে থাকতেন। ওই তান্ত্রিকের এক ভাষায় বলা যায় যে ওই তান্ত্রিকটা ছিলেন একটি উপোসকারী তান্ত্রিক। উনি কখন খেতেন, কখন কি করতেন, এটা মানুষ কেউ জানতেন না, কেউ দেখতই না, ওনার খাওয়া গোসল কিছুই দেখতো না। উনি এমন একটা তান্ত্রিক ছিলেন, খুব ভালো একজন তান্ত্রিক। মানুষ যদি ওনার কাছে কোনো কিছুর জন্য যেতেন, যেমন কোনো বিপদে পড়েছে, তারপরে কোনো অসুখ বিসুখ হয়েছে, উনি নিমেষের মধ্যে শেষ করে দিতেন। খুব ভালো একজন তান্ত্রিক ছিলেন। ওই তান্ত্রিকের বিষয়টা ওই প্রতিনিধি জানতে পারেন। ওই প্রতিনিধির 3 জন সন্তান ছিল, যার মধ্যে 2 জন মেয়ে, 1 জন ছেলে। সন্তান স্ত্রী নিয়ে ওই প্রতিনিধির সংসার ভালোই চলছিল এবং মানুষকে সেবা করছিল খুব ভালোই। হঠাৎ একদিন তার একটি মেয়ের খুব অসুখ হয়ে পড়ে, যে অসুখের কারণে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। এবং ওই তান্ত্রিকের কাছে যে তিনি নিয়ে যাবেন, এটা ওনাকে সন্ধান দেন ওনার পাশের বাড়িতে থাকা একজন লোক। কেননা ওই তান্ত্রিক থাকতেন বান্দরবান জেলার একবারে বেশ জঙ্গলের ভিতরে। তখনকার সময়ে কিন্তু ওই জেলাটা অনেক বেশি জঙ্গলে পরিপূর্ণ ছিল। ওই লোকটার কথা শুনে তিনি ওই বান্দরবান জেলার খুব ভিতরে চলে যান, গিয়ে ওনার মেয়েকে সাথে নিয়ে করে যান। গিয়ে দেখতে পান যে খুব দূর থেকে আগুনের মশাল জ্বলছে এবং এরই পাশে একজন লোক বসে আছে। প্রতিনিধি তিনি দেখেই চিনতে পারলেন যে এটা হতে পারে ওই তান্ত্রিকটা, কিন্তু উনি একটা ভুল করে ফেলেন। তখন ওনার সঙ্গে যে একজন যে বলেছিল যে ওই তান্ত্রিকের খোঁজটা দিয়েছিল, তাকে তিনি আনতে ভুলে যান। তিনি মাঝপথে এসে চিন্তা করেন যে আমি তো তান্ত্রিককে চিনি না, এসে পড়লাম তো এই পথেই, তবে কোথায় যাব, কি করব, কার কাছে যাব, এটা তো আমি বুঝে পাচ্ছি না। তিনি তখন ভাবছেন এবং ওই যে দূর থেকে আগুনের শিখাটা উঠে আসছে, তিনি এটা খুব মনোযোগ সহকারে দেখছেন। হঠাৎ তিনি দেখতে পান যে ওই আগুনের যে ধোঁয়াটা উঠছে বা আগুন উঠছে, ওই আগুনের পাশ দিয়ে হঠাৎ কিছু মানুষ জড়ো হয়ে যায়, যে মানুষগুলো ছিল বেশ ভয়াবহ। তিনি এটা দেখতে পারেন, দেখতে পেরে তিনি ওখানে আর সামনে এগিয়ে যান না, তিনি ওখানে দাঁড়িয়ে থাকেন। তিনি দেখছেন খুব মনোযোগ সহকারে যেগুলো কি করছে।
তখন দেখতে পারে না, এই মানুষগুলো কোনো সাধারণ মানুষ না, এগুলো পরিহিত কালো কাপড় এবং তাদের চুলগুলো বেশ লম্বা লম্বা, চুলগুলো ছিল সাদা সাদা, খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তিনি তখন তার মেয়েকে বললেন যে, দেখতো মা, তুই কি এসব কিছু বুঝিস নাকি কিছু? মেয়েটা বলল তখন, না বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, এসব কি। তখন ওই প্রতিনিধি তিনি যেটা করলেন, ওই মেয়েকে নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পথে তখন ওই পিছন থেকে তাদেরকে কেউ ডাকলো, এরকমটা তিনি আন্দাজ করতে পারেন। যাই হোক, এই দিনে বিষয়টা আমরা বাদ দিলাম। পরদিন ওই তান্ত্রিকের কাছে তিনি আবারও যাবেন বলে ওই পাশের বাড়ির প্রতিবেশীটাকে তিনি ডাকেন। ডেকে বলেন যে, আমি তো কালকে গেলাম, তবে কাউকে পাইনি, অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম জঙ্গলের ভিতরে, এর জন্য আর এগোইনি, চলে এসেছি, আজকে আপনি আমাকে নিয়ে যান। প্রতিবেশী লোকটা বলে উঠলো যে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলেন। আর ওই তান্ত্রিকটা কিন্তু খুব ভালো একজন তান্ত্রিক, আশা করি ওনার কাছে গেলে আপনার মেয়েটা সুস্থ হয়ে যাবে। তখন ওনার মেয়ের একটা কঠিন রোগ হয়েছিল, যে রোগটা সঙ্গত কারণে বলা যাচ্ছে না। ওই রোগটা সারানোর জন্য তিনি ওই তান্ত্রিকের কাছে একে নিয়ে যাবেন। তিনি পরদিন সন্ধ্যাবেলা আবার রওনা দেন। আবার ওখানে একটা নিয়ম ছিল, যেটা হচ্ছে দিনের বেলা ওই তান্ত্রিকের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল। ওইটা ওই প্রতিবেশী বলেছিল যে, দিনের বেলা যদি মানুষ ওই তান্ত্রিকের কাছে যায়, তাহলে ওই তান্ত্রিকের কিনা মানে ধ্যান, তারপর যে যজ্ঞটা করে ওইটা আর কি সে ভেঙে ফেলে, মানে তার ভঙ্গ হয়ে যায়। যার কারণে তার কাছে মানুষ রাত্রিবেলা যেত। রাত্রিবেলা সে খুব ভালো মানুষকে পরামর্শ দিত, মানুষের সঙ্গে মানে যা যা করার দরকার, যেমন ওষুধ, তাবিজ, এর মধ্যে আরও অনেক কিছু আছে যা তান্ত্রিকরা ব্যবহার করে থাকে, এইসব আর কি দিত মানুষকে। মানুষও আবার খুব ভালো ফল পেত। যাই হোক, এরপর দিন ওই প্রতিবেশীকে নিয়ে ওই প্রতিনিধি তিনি চলে যান ওই তান্ত্রিকের কাছে। যেতে যেতে তিনি আগের দিনের মতো কিন্তু ওখানে কিছু দেখতে পাননি। যাচ্ছেন সুজাপথ, কিন্তু হঠাৎ যখন ওই আগের দিনের জায়গাটাতে তারা এসে উপস্থিত হয় হাঁটতে হাঁটতে, তখন তিনি ওই প্রতিবেশীকে ডেকে বলেন যে, কালকে আমরা এই জায়গাটাতে একটা জিনিস দেখতে পাই যে কিছু মানুষ আগুনের যজ্ঞের পাশ দিয়ে ঘোরাফেরা করছে, খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল তাদের আকৃতি। প্রতিবেশী বলে যে, এই বান্দরবনের জঙ্গলটা এটা খুব খারাপ একটা জঙ্গল, এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ বেঁচে থাকাটা তার চারটিখানি কথা নয়। এই জঙ্গলের ভিতরে ওই তান্ত্রিক বাবা তিনি বেঁচে আছেন। এবার ভাবুন যে তান্ত্রিকটা কতখানি শক্তিশালী হলে তিনি ওই হিংস্র জঙ্গলের ভিতরে তিনি বেঁচে থাকতে পারেন। প্রতিনিধি বললেন যে, হ্যাঁ ঠিক বলেছ তুমি, তবে চলো আমরা এখন যাই ওই তান্ত্রিকের কাছে। হাঁটতে হাঁটতে অনেকটা গভীরে চলে গেলেন তারা। গিয়ে দেখতে পান যে ওখানে তান্ত্রিক বসে আছেন, তবে তান্ত্রিকের পাশ দিয়ে দুজন মানুষের মতো বসেছিল, তাদের চুলগুলো ছিল খুব লম্বা লম্বা। তান্ত্রিকের কাছে গিয়ে সালাম দেওয়ার পর তান্ত্রিকের পাশে যে দুজন মানুষ ছিল তারা দুজন উধাও হয়ে যায়। দেখতে পেরে প্রতিনিধি খুব ভয় পায়, প্রতিনিধির প্রতিবেশীটাও তিনি খুব ভয় পান। তান্ত্রিক চোখ খুলে বললেন যে, কি হয়েছে তোদের? বলে যে, আপনার পাশে যে দুজন লোক ছিল এরা কোথায়? তান্ত্রিক বলে যে, তোমরা এসব বুঝবা না, বলো, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। তখন ওই প্রতিনিধি তিনি আর কিছু মানে বাধাগ্রস্ত হলেন না, তিনি সরাসরি বলে দিলেন যে, আমার মেয়ের অমুক সমস্যা, আপনি দেখুন আমার মেয়েটাকে কিছু ভালো উপায়ে বের করে দিতে পারেন কিনা, মেয়েটাকে ভালো করতে পারেন কিনা। তখন তান্ত্রিক ওই মেয়েটাকে সামনে বসালেন, বসিয়ে তিনি বললেন যে, এই মেয়েটার তো খুব খারাপ একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? এই মেয়েটাকে বান মারা হয়েছে। অসম্ভব ব্যাপার, আমার মেয়েকে বান মারবে কে আবার? তান্ত্রিক বলে উঠেছে, আপনার মেয়েকে খুব বড় বান মারা হয়েছে, আপনার মেয়েকে সঠিক সময় নিয়ে এসেছেন। তখন ওই তান্ত্রিক যেটা করেন, ওই মেয়েটার পেট থেকে বমির মাধ্যমে অনেকগুলো কাপড় এবং অনেকগুলো অপদার্থ মানে জিনিস বস্তুগুলো তিনি বের করে নিয়ে আসেন। এনে বলেন যে, এগুলো তুমি একটা সাগরে ফেলে দিয়ে আসবা, বা একটা কোনো নদী হলে চলবে যেটার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকবে। এটা ফেলার সময় তুমি কয়েকটা কাজ মনোযোগ দিয়ে করবা। 1 নম্বর কাজ হচ্ছে তুমি এটা ডান হাত দিয়ে নিয়ে যাবা। 2 নম্বর কাজ, ওটাকে তুমি বাম হাত দিয়ে আস্তে করে পানিতে ফেলে দিবা। 3 নম্বর কাজ হচ্ছে ওই পোটলাটাকে তুমি যখন ফেলে দিবা, তারপর তুমি পিছন দিকে আর ঘুরে তাকানোর চেষ্টা করবে না। আর অবশ্যই এই পোটলাটাকে তুমি যে পানিতে নিয়ে ফেলে আসবা, এটা ঠিক মধ্যরাতে হতে হবে।
এ না হলে তোমার মেয়ের খারাপ অবস্থা হয়ে যেতে পারে, এটা মাথায় লেখো। তান্ত্রিকের কথা শুনে যথারীতিভাবে ওই প্রতিনিধি তিনি ভাবলেন যে তিনি যেভাবে যেভাবে বলেছেন তিনি সেভাবেই কাজটি করবেন। তান্ত্রিকের কাছ থেকে সালাম নিয়ে তিনি ওনার কাছ থেকে দোয়া নিলেন এবং ওনার মেয়েকে নিয়ে ও প্রতিবেশীকে নিয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে এসে তিনি অনেক মানুষকে জানিয়ে দেন যে ওনার মেয়ের এরকম ঘটনা ঘটেছে, ওনার মেয়েকে কেউ বান মেরেছে। তিনি তখন ছিলেন খুব ভালো একজন শক্তিশালী লোক ওই এলাকাতে। তিনি তখন খোঁজ লাগান, বলেন যে আমার মেয়েকে কে বান মারলো, আমি যদি ধরতে পারি তাহলে খুব কঠিন শাস্তি দেব তাকে। ওই দিন তিনি সারা এলাকাতে তিনি এই অ্যানাউন্স করেন যে বলেন আমার মেয়েকে কোনো মানুষ বা কোনো ব্যক্তি বান মেরেছে, যদি আমি তাকে ধরতে পারি তাহলে কিন্তু বা যে আমাকে ধরে দিতে পারবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে এবং যেই কাজটা করেছে তার খুব খারাপ অবস্থা হবে। এই কথাটা তিনি পুরো এলাকাতে অ্যানাউন্স করে দেন এবং সকল মানুষকে সতর্ক করে দেন। ওই দিন যখন রাত্রিবেলা মধ্যরাত ঘনিয়ে আসে, তিনি পুতলাটা হাতে করে নিয়ে যান। ওখানে একটা বড় রকমের গাং ছিল, তিনি ওই গাঙে ভাসিয়ে দিয়ে আসবেন বলে ওনার সাথে করে কাউকে নিয়ে যেতে মানা ছিল। মধ্যরাত তিনি ওই মধ্যরাত্রিবেলা তিনি হাঁটা শুরু করলেন ওই পথের দিকে। তখন হাঁটতে হাঁটতে তিনি উপভোগ করতে পারেন যে ওনার সাথে খুব খারাপ ঘটনা ঘটতে চলেছে। হয়তো উনি বুঝতে পারেন যে ওনার পাশে যে বাতাসটা বইছে ওই বাতাসটা খুব আনকমন একটা বাতাস। ওই বাতাসটা কোনোদিন তিনি দেখেননি, মানে নিজ চোখে। বাতাসের কেমন ধরন এটা ঘুরে ঘুরে আসছে ওনার চোখের সামনে এবং এমনভাবে আসছে মনে হচ্ছে তাকে বাতাসে ভেসে নিয়ে যাবে। এবং এরই সঙ্গে সঙ্গে উনি শুনতে পান যে কিছু শব্দ, যে শব্দগুলো খুব বাজে বিশ্রীভাবে বিকট আওয়াজ হচ্ছে। তিনি আশপাশ কোনো কিছু না দেখে তিনি সোজা হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে যখন ওই গাংটার নিকট চলে আসে, ওই গাংটার নিকট আসার সাথে সাথে যখন তিনি ওইটাকে ফেলবেন, শর্ত ছিল কিন্তু 3টা। ভালো কোনো বিশেষ পানির কাছে যেতে হবে এবং পানির কাছে গিয়ে এটাকে ডান হাত দিয়ে ফেলতে হবে। এরপর কোনো দিক না তাকিয়েই সোজা বাড়িতে চলে আসতে হবে। তিনি নতুন মানুষ হওয়াতে এটা বুঝতে পারেননি। তিনি যেটা করলেন, যখন এটা ফেলতে যাবেন তখন শুনতে পান যে পিছন থেকে কেউ একজন ওনাকে ডাক দিলেন। উনি তখন না ফেলে তিনি পিছনে তাকান, তাকে দেখতে পারেন যে কেউ নেই। তারপর তিনি আবারও ওইটা ফেলার জন্য আবারও হাত নিক্ষেপ করেন। তখন তিনি লক্ষ্য করতে পারেন যে পানির নিচ থেকে কিছু একটা উঠে আসছে। তিনি তখন লাফ দিয়ে ওই পুতলাটা হাতে নিয়ে তিনি পিছনে চলে আসেন। কিন্তু তিনি যেমনটা দেখেছেন যে লাফ দিয়ে উঠে আসছে, এটা কিন্তু মোটেও কোনো কিছু লাফ দিয়ে উঠে আসেনি। তিনি এটা পরবর্তীতে অনুমান করতে পারেন। তারপর তিনি আবারও গেলেন ওটা ফেলার জন্য। তখন তিনি দেখতে পান যে খুব বাজে শব্দ হচ্ছে আশপাশ দিয়ে। তিনি তখন তাড়াতাড়ি করে ওইটা ফেলে দিয়ে একচুট দৌড় শুরু করেন। তখন দৌড়ের মধ্যে মনে হলো যে পিছনে কেউ চাবাচাবি করে কিছু খেয়ে নিচ্ছে। খুব বাজে এবং খুব ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজগুলো শোনা যাচ্ছিল। আওয়াজগুলো দেখার জন্য তিনি একটা ভুল করে ফেলেন, ওই তান্ত্রিকের কথাটা একটা অমান্য করে ফেলেন। তিনি ওই পিছন দিক থেকে ফিরে দেখতে পারেন যে ওখানে 4-5 জন পিশাচ মানুষ, যেটাকে গ্রাম ভাষায় পিশাচ বলা হয়, প্যারানর্মাল বিষয়টা আর কি, ওইটা ওখানে দানব আকৃতির হয়ে হাজির হয়েছে। তিনি এটা দেখতে পেরে আর নিজেকে সামলাতে পারলেন না, ওখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরদিন সকালবেলা যখন ওখানে মানুষ মাছ মারার জন্য বের হয়েছিল ওই গাঙের মধ্যে, তিনি দেখতে পারেন যে ওই প্রতিনিধিটা ওখানে পড়ে আছে। দেখতে পেরেই সবাই চিনে ফেলল। ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো সবাই। বাড়িতে আনার পর যখন ওনার জ্ঞান ফিরে দেখতে পারেন যে ওনার মেয়ের মৃত লাশ পড়ে আছে। মেয়ের মৃত লাশ পড়া দেখে ওই প্রতিনিধির আর মাথা ঠিক ছিল না। তিনি ওখানে শুধু কান্নাকাটি শুরু করে দেন এবং খুব জোরে জোরে চিৎকার শুরু করে দেন। এবং এটা ওই মেয়েটা মারা গিয়েছিল যে মেয়েটাকে নিয়ে তিনি আগের দিন তান্ত্রিকের কাছে গিয়েছিল এবং তান্ত্রিক যে পরামর্শগুলো দিয়েছিল, যে মেয়েটাকে, ওই মেয়েটা মারা গিয়েছে, এটা বড় মেয়ে ছিল। মেয়েটার মৃত্যুতে যেন প্রতিনিধির একবার সুখের ছায়া নেমে আসলো। গ্রামবাসীরা যদিও জানে যে মেয়েটা স্বাভাবিকভাবে মারা গিয়েছে, কোনো খারাপ কিছু ঘটেনি, তবে এটা যে একটা খারাপ বিষয়ে মারা গিয়েছিল সে, এটা কিন্তু কেউ অবগত হয়নি। তো মেয়েটা ওই দিন মারা যাওয়াতে তাকে কবর দেওয়া হয়। কবর সম্পন্ন করার পর সকল মানুষ যার যার মতো করে সবাই বাড়িতে ফিরে আসেন।
এরপর এভাবে কয়েকটা দিন কেটে যায়, প্রায় এটা বলা যায় 15 থেকে 20 দিন অতিবাহিত হয়। এরপরই মানুষ দেখতে পারে ওই নন্দনকুটির উপরে ওই মেয়েটার আত্মার মতো একটা কিছু বিশেষ ওই ছাদের উপরে মানে হাঁটাচলা করে। তখনকার সময়ে ওই নন্দনকুটির বাড়িটা বেশ জোরালো ছিল। ওই নন্দনকুটির বাড়ির আশপাশ দিয়ে অনেক মানুষ হাঁটাচলাও করত, যার কারণে অনেক মানুষের চোখে পড়তো ওই নন্দনকুটির বাড়ির উপরে ওই প্রতিনিধির মেয়ের আত্মা ঘুরে বেড়াচ্ছে। অনেক মানুষ এটা শুনতে পায়। আবার ওই রাস্তা দিয়ে মানুষ যখন হাঁটাচলা করত, তখন মানুষ শুনতে পেত যে কিছু মানুষের কান্নার শব্দ, আওয়াজ, বিকট বাজে শব্দ। এগুলো মানুষ শুনতে পেরে মানুষ ওই নন্দনকুটির বাড়িতে এসে প্রতিনিধির কাছে জানায়, বলে যে এভাবে যদি চলে তাহলে আমাদের এলাকাতে আমরা একটা ভয় সৃষ্টি হচ্ছে। এই ভয়টা যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে এটা খুব খারাপ একটা রূপ দাঁড়াবে। এটা একটা সমাধান করুন আপনি, যেহেতু আপনার বাড়িতে এরকমটা ঘটছে। তখন ওই প্রতিনিধি বলে, কই, আমি তো এসব কোনোদিন দেখিনি, তোমরা কোত্থেকে দেখো এসব? তখন এক কথা দুই কথা হতে হতে প্রতিনিধিটা যে কজন মানুষ এসেছিল তার কাছে বিচার নিয়ে সবাইকে অপমানিত করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তিনি ভাবছেন যে কি ব্যাপার, মানুষ এভাবে এসে আমার বাড়ির নামে অবজেকশন, আমার মেয়ের নামে অবজেকশন কেন দিচ্ছে? মৃত মানুষ কি কোনোদিন ফিরে আসতে পারে? এটা তো কোনোভাবে সম্ভব না। তিনি এই বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ একটি দিক খুঁজে পান। তিনি এ সময় চিন্তা করেন যে আমার মেয়েরা যে মারা গিয়েছে, তান্ত্রিক বলল তাকে বান মারা হয়েছে। আসলে মানুষের আত্মা ঘুরে বেড়ায়, তবে যে আত্মাগুলো শান্তি পায় না সেই আত্মাগুলো ঘুরে বেড়ায়। তবে আমার মেয়ের আত্মা কেন ঘুরে বেড়াবে? আমার মেয়েটা কি শান্তিতে নেই? তিনি তখন ভাবছেন, এবং এটাও ভাবছেন যে ওনার মেয়েকে কেউ বান মেরেছে। ওই বানের কারণে হয়তো ওই মেয়েটা শান্তিতে নেই। তিনি তখন পরামর্শ নিলেন যে ওই তান্ত্রিকের কাছে আবারও যাবেন। পরদিন রাত্রিবেলা ওই পাশের প্রতিবেশীটাকে নিয়ে তিনি আবারও রওনা দেন। গিয়ে তিনি দেখতে পারেন আগের দিনের মতো ওই তান্ত্রিক বসে আছেন তার যোগ্য অবস্থায়। তখন তার পাশে ছিল একজন মহিলা মানুষ, যে ছিল খুব গরিব এবং অনেকটা দুঃখক্রান্ত মন নিয়ে সে এখানে এসেছে বলে মনে হলো ওই তাদের কাছে। তারা তখন জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন এসেছেন? সে কোনো কথা বলে না। সে বলে যে আমার দরকার হয়েছে, তার জন্য এসেছি, আমার কাজ হোক, তারপর আপনারা কাজ করেন। তখন এই বলে ওই প্রতিনিধিকে বললেন যে আপনি একটু দূরে দাঁড়ান, আমি আগে আমার কাজটা করি। তিনি তখন দূরে দাঁড়িয়ে দেখতে পারেন তিনি ওই তান্ত্রিক কিছু একটা জ্বলন্ত আগুন বিশেষ ওই মহিলার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন ওই মহিলাটা ওই ব্যাগটা নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি অদৃশ্য হয়ে যান। এটা দেখতে পেরে তিনি অনেক অবাক হন। তান্ত্রিকের কাছে এসে ভয়ে ভয়ে তিনি জিজ্ঞেস করেন যে একটু আগে যে মহিলাটা ছিল, মহিলাটা কে? তখন তান্ত্রিক বলে যে এই মহিলাটা হচ্ছে সেই মহিলা, যে মহিলা আমার কাছে প্রতিদিন আসে। মানে আপনার কাছে প্রতিদিন আসে? কারণ কি? আমার এটা দেখলাম মানে উদাও হয়ে গেল, এটা কেমনে সম্ভব? তখন বলে যে এটা কোনো মানুষ না, এটা হচ্ছে একটা জিন। এই জিনটা আমার কাছে প্রতিদিন আসে এবং প্রতিদিন সে আমার কাছ থেকে একটি আমার যজ্ঞের যে অংশবিশেষ থাকে, লাস্ট একটা কয়লার, ওইটা সে নিয়ে যায়। এর কারণ হচ্ছে ওইটা দিয়ে তার ছেলে মেয়ের একটা উপাসনালয় খুলেছে এবং ওইটার মধ্যে সে ওই কয়লাগুলো নিয়ে রাখে। সে ভাবে যে আমার এই কয়লাগুলো যদি নিয়ে সে রাখে তাহলে তার নাকি খুব ভালো হয়, তার দিনকাল খুব ভালো চলে, এরই কারণে সে আসে। প্রতিনিধি তখন আরও একটু অবাক হন, বলেন যে আপনি কি জিনেদের সাথেও কথা বলেন? হ্যাঁ, আমি জিনেদের সাথেও কথা বলি, তবে আমি জিন পোষণও করি। প্রতিনিধি তখন বলেন যে আচ্ছা যাই হোক, আপনি এখন আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য? বলেন যে আমার মেয়েটা যে মারা গিয়েছে, আপনি যেরকমটা বলেছেন সেরকমটাই করলাম, বান ছুটালাম, এটা করলাম ওটা করলাম, কিন্তু তবু কোনো লাভ হয়নি। আমার মেয়েটা মারা গিয়েছে। আমার মেয়েটা মারা গিয়েছে ভালো কথা, এখন আমার মেয়েটার নাকি মৃত আত্মাটা মানুষ দেখতে পায় আমার ছাদের উপরে, আমার বাড়ির আশপাশ দিয়ে রাস্তাঘাটে নাকি সে হাঁটা চলা করে। দিনের বেলা বা রাত্রিবেলা যে কোনো টাইমে সে নাকি পুকুরে নেমে গোসল করে, এটা মানুষ দেখতে পারে। তখন তান্ত্রিক বলে যে
সর্বনাশী ব্যাপার, তোর মেয়েটার যে এরকমটা হচ্ছে, এটা হচ্ছে তোর মেয়েটার ভিতরে থাকা অতিরিক্ত আত্মা। এই আত্মাটাকে যদি ঘুম করতে চাস, তাহলে তোর মেয়েকে যে মানে অবস্থাটা নাজেহাল করেছে, যেমন বান মেরেছে, ওই লোকটাকে তোর ধরতে হবে এবং ওই বানটাকে একবারে নিষ্ক্রিয় করে দিতে হবে। তখন ওই লোকটাকে কোথায় পাবে? লোকটাকে তো চিনে না। জিজ্ঞেস করলেন যে আমি তো লোকটাকে চিনি না, এখন কোথায় পাবো আমি? আপনি একটা কিছু করেন। তখন তান্ত্রিক বলল যে তোর মেয়ের এই বিষয়টা আমি নিজ থেকে কোনোভাবেই কোনো হেল্প করতে পারবো না, তবে তুই যদি চাস আমি তোকে কিছু উপদেশ দিয়ে তোকে হেল্প করতে পারি। তখন প্রতিনিধি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি তাই করুন, আমাকে কিছু ভালো ভালো কথাবার্তা বলে দিন, যেটা করে আমি আমার মেয়ের যে পিশাচ আত্মাটা, যেটা দেখে মানুষ ভয় পাচ্ছে, এটা যেন আমি সরাতে পারি। তখন ওই তান্ত্রিক তার হাতে তুলে দিলেন একটা লাঠি এবং তুলে দিলেন একটা কয়লার টুকরা, দিয়ে বললেন যে এগুলো নিয়ে বাড়িতে যা এবং ওই কয়লার টুকরাটা রেখে দিবি তোর বাড়িতে যে কোনো একটা জায়গায়, অথবা এটা একটা সেফ জায়গা হলেই চলে। আর এই লাঠিটা যখনই দেখতে পাবি যে তোর মেয়ের মৃত আত্মাটা এখানে চলে আসে বা কেউ দেখতে পারে, তখন যদি এই লাঠিটা যদি একবার নাড়া দেস, তাহলে যে কোনো আত্মা বা জিন এখানে থাকা সম্ভব হবে না, কারণ এই লাঠিটা একটা খুব মারাত্মক শক্তিশালী একটা লাঠি। তাই এই লাঠিটাকে যত্ন করে রাখবি। তান্ত্রিকের এই জিনিসপত্রগুলো তিনি খুব ভালো করে যত্ন করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু এখানে অবাক করা বিষয় হচ্ছে যে অনেকের সাথেই ওনার মেয়ের যে আত্মার ঘটাটা এটা কিন্তু ঘটে গিয়েছে। তবে মেয়ের বাবার সঙ্গে মানে প্রতিনিধির সঙ্গে কিন্তু এখনও এই ঘটনাটি তার সঙ্গে এখনও ঘটেনি। তার মেয়ে যে আত্মা হিসেবে ঘুরে বেড়ায়, এটা কিন্তু সে এখনও দেখেনি। সে এটা দেখার জন্য সে রাত্রিবেলা বাইরে বের হয়ে চারদিকে খোঁজাখুঁজি করছে এবং দেখার জন্য সে উৎপেতে আছে। সে মনে মনে ভাবছে যে এটাকে আমার দেখতে হবে, এটা কি আসলে কি আমার মেয়ে নাকি অন্য কিছু। তিনি দেখার জন্য সারা রাত ওখানে পার করে দেবেন বলে রাত্রিবেলা সিদ্ধান্ত নেন। একটা চেয়ার নেন সাথে করে এবং ওই কুটির বাড়ির পাশে গিয়ে তিনি বসেন, যেখান থেকে বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। ওই দিন চাঁদের আলো উঠেছিল, বেশ পূর্ণিমার রাতের মতো ছিল। ওনার হাতে একটা লাঠি এবং ওই আগুনের কয়লাটা ঘরে তো রাখেন, আর হাতে একটা লাঠি নিয়ে ওই চেয়ারে বসে বসে তিনি মাথা ঘোরাচ্ছেন আর দেখছেন যে কোন দিক থেকে আসে, কোনো পিশাচ বা কোনো আত্মা আসে কিনা। ওনার মেয়ের আত্মার কথা চিন্তা করতে করতে হঠাৎ করে ওনার ঘুম চলে আসে। চোখ লাগবে অবস্থা। এমনই অবস্থা তিনি দেখতে পারেন যে ছাদের উপর কেউ হাঁটাচলা করছে, বিশেষ ছায়ামূর্তির মতো হাঁটাচলা করছে। এটা দেখার সঙ্গে সঙ্গে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, চোখগুলো তিনি পরিষ্কার করে নিয়ে তিনি দেখছেন যে আবারও এই ছায়ামূর্তিটা হাঁটাচলা করছে। তবে এটার মুখ দেখা যাচ্ছে না, এটার চুলগুলো দেখা যাচ্ছে এবং শরীরের যে জামা কাপড়গুলো ওইটা দেখা যাচ্ছে। তিনি জামা কাপড়গুলো দেখতে তিনি চিনতে পারলেন যে এটা ওনার মেয়ের জামা কাপড়, যেগুলো সে পরে থাকতো আগে অনেক সময়। এটা দেখে তিনি এখানে আর থাকার মতো অবস্থা ছিল না, তিনি দৌড় দিয়ে ঘরে চলে আসেন। ঘরে এসে ওনার স্ত্রীকে বললেন যে দেখো, এসে আমার মেয়ে ছাদের মধ্যে হাঁটাচলা করছে। স্ত্রী আসলেন, আসার পর দেখতে পারেন যে না, কেউ নেই, কিছু নেই। তিনি তখন বলেন যে আপনি কি, আপনার মাথা নষ্ট হয়েছে নাকি, আপনার কি উল্টাপাল্টা দেখেছেন? যাই হোক, এটা বাদ দেন, আপনি বাড়িতে চলে আসেন। তখন ওনাকে নিয়ে ঘরে চলে আসেন। কিন্তু যেটা তিনি দেখেছেন এরপর থেকে কি ওনার ঘুম আসে? আর তিনি তখন সজাগ থাকেন সারা রাতটা পার করে দেন। পরের দিন আবারও সিদ্ধান্ত নেন যে ওই তান্ত্রিকের কাছে যাবেন। এভাবে পরদিন সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যাবেলা তিনি ওই প্রতিবেশী বাড়িতে গেলেন, গিয়ে ডাকলেন যে আপনি আমার সঙ্গে আসুন, আমি আজকেও ওখানে যেতে চাই, মানে ওই তান্ত্রিকের কাছে। তিনিও তখন বরাবরের মতোই চলে আসলেন এবং বললেন যে আমি যাব। তবে ওই দিনের যে অনুপ্রেরণাটা, ওইটা কিন্তু ওনার জন্য একবারে ভুল ছিল। ওই দিনের যাওয়াটা ওনার জন্য কাল হয়ে দাঁড়ায়। উনি তখন ওই প্রতিনিধির সঙ্গে রওনা দিলেন, জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর
ওদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যায় যে ঘটনাটির প্রভাবে ওই প্রতিনিধির সঙ্গে থাকা প্রতিবেশীটা সে মারা যায়। প্রতিনিধির কাছ থেকে জানা যায় যে রাত্রিবেলা যখন তারা ওখানে গিয়েছিল তখন তারা দেখতে পারে যে ওখানে হিংস্র প্রাণী ভরে গিয়েছিল এবং এক একটা হিংস্র প্রাণীর চোখ ছিল লাল বর্ণের এবং ওই লাল বর্ণের প্রাণীগুলো উনি আগে কখনো দেখেনি। এই প্রাণীগুলোকে তিনি আগে একটা লুমও দেখেনি। লুমগুলো ছিল বেশ লম্বা লম্বা, অনেকটা বলা যায় যে এটি আনকমন একটি প্রাণী তিনি দেখেছেন। মানুষকে এরকমটা বলে, সব কিছু খুলে বলে, কিন্তু এর পরিবর্তে ওই প্রতিনিধির অনেকটা ক্ষতি হয়, যেটা হচ্ছে ওনার সঙ্গে যাওয়ার কারণেই কিন্তু ওই লোকটা মারা গিয়েছে। রহস্যজনক একটি মৃত্যুতে সে মারা যায়। তবে প্রতিনিধি কেমনে বাঁচলো, এর কারণে তার অনেক জরিমানা করতে হয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে আরও একটি নতুন ঘটনা সৃষ্টি হয়। ওই মেয়ে যখন রাত্রিবেলা হাঁটাচলা করত, এটা তিনি আবারও দেখতে পান, প্রতিদিনই দেখতে পান। তখন এতটা বেড়ে গিয়েছিল যে ওই বাড়ির ভিতরে ওই মেয়েটা চলে আসতো, ঘরের ভিতরে এসে মানুষকে ভয় দেখাতো, তার পরিবারের মানুষকে ভয় দেখাতো, আশপাশের যে প্রতিবেশীরা ছিল তাদেরকে ভয় দেখাতো। খুব অদ্ভুত রকমের একটা বিষয় এখানে পরিলক্ষিত হচ্ছে। যেখানেই মানুষ যেতে চায় সেখানেই শুধু ভয় আর ভয়। মানুষ এটা দেখতে পেরে যেন কোনো মতেই শান্তিতে বসবাস করতে পারছেন না ওই এলাকাটিতে। তারপর লোকমুখে শোনা যায় যে এই নন্দনকুটির বাড়িটির মধ্যে আস্তে আস্তে করে যখন ওই প্রতিনিধিটা মারা যাওয়ার পর তার যে বংশধররা ছিল, একটা ছেলে ছিল, ওই ছেলেরা ওই মেয়েটার আত্মার যে প্রভাবটা, ওইটার কারণে তারা এই বাড়ি ছেড়ে চলে যান, তারা অনেকটা দূরে চলে যান। মানুষের মুখে এটা তাদের নানু বাড়িতে তারা চলে যান, গিয়ে ওখানেই তারা সেটেল হয়ে পড়ে। পরবর্তীতে এই নন্দনকুটির বাড়িটি একটি ভয়াবহতার রূপ নেয়। ওটির পাশ দিয়ে মানুষ কেউ আসা যাওয়া কিছুই করতে পারতো না। যেই আসতো তার সঙ্গে খুব খারাপ খারাপ ঘটনা ঘটে যেত, জানা অজানা মানুষ সবগুলোর সঙ্গে। এরই মধ্যে আরও একটি ঘটনা, যেটি বিশেষ একটি ঘটনা রয়েছে, এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য, এটি আপনাদেরকে বলতে চাই। একদিন ওই নন্দনকুটির বাড়ির পাশে একটি বাড়িতে একজন মেহমান বেড়াতে আসেন। তখন ওই মেহমানটা তার হাতে করে অনেক খাবার নিয়ে আসছিল, যে খাবারগুলো তিনি বহন করে আসছেন একা একা। সম্ভবত এটা ওনার মেয়ের বাড়ি ছিল, মেয়েকে এখানে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়িতে ঘুরতে এসেছেন এবং ওই মেয়েটার জন্য সব খাবার টাবার নিয়ে এসেছেন আর কি। এখানে চেপা ছিল, যেটাকে শুটকি বলে আর কি, আঞ্চলিক ভাষায় এটাকে চেপা বলে। ওই চেপা শুটকিটা তিনি নিয়ে আসলেন, কেননা ওইটা কিন্তু ওনার মেয়ের পছন্দ ছিল। উনি যখন ওই নন্দনকুটির বাড়ির পাশ দিয়ে যাবেন, তখনই ওনার সঙ্গে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে যার কারণে ওনার মৃত্যু ঘটে। ওই মৃত্যুর পর রাত্রিবেলা যখন মানুষজন এখান দিয়ে যাওয়া আসা করছিল, তখন দেখতে পায় যে এখানে একজন লোক পড়ে আছে। তখন খোঁজখবর নেওয়া হয় যে পাশের বাড়ির মেয়ের বাবা। তখন মানুষজন এই ঘটনাটা দেখতে পেরে সবাই ভাবে যে এই বাড়িটির অভিশপ্ত আত্মাটি হয়তো তাকে মেরে ফেলেছে। কিন্তু কি কারণে মেরেছে, তার কি সমস্যা ছিল, তার কি দোষ ছিল, কি করেছিল, এটা জানা যায়নি আজও। তারপরও অনেক দিন যাবৎ এই ঘটনাটি পরিচালিত ছিল। এই ঘটনাটি অনেক মানুষের সঙ্গে ঘটে গিয়েছিল, অনেক মানুষের সঙ্গে এই ঘটনাটির মানে যে একটা সম্পর্কটা এটা রয়েছে। তবে এই ঘটনাগুলো ছিল বেশ বড় রকমের, যেগুলো মৃত্যু হয়েছিল। ছোটোখাটো অনেক ঘটনা ঘটেছে। আর এই নন্দনকুটির বাড়িটি এখনও রয়েছে। আপনারা যারা যারা চাইলে এই বাড়িটি ঘুরে আসতে পারেন। বাড়িটি খুব ভয়ানক এবং এটা আশপাশ দিয়ে এখন জঙ্গল আকৃতির হয়ে গিয়েছে। এটার এত সুন্দর নাম হলে হবে কি, এই নামটা এখন আর কোনো কামে নেই, কেননা এটা একটা জঙ্গলের বাড়ি হয়ে গেছে। এখানে কি প্রাণী থাকে না হিংস্র প্রাণী থাকে এটা বলা সম্ভব না। এই ছিল আমাদের প্রথম ঘটনা। প্রিয় লিসেনার, ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন।
এবং অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। চলুন দেরি না করে এবার চলে যাই আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটিতে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। এই মুহূর্তে আরও একটি ঘটনা আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে যাব। আশা করি এই ঘটনাটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে, তাই এই ঘটনাটি আপনারা শোনার চেষ্টা করুন মনোযোগ সহকারে। আশা করি ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি লিখেছেন হাবিব ভাই। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আমার নাম হাবিব। আমি পেশায় একজন ইট ভাঙার কাজ করি। ইট ভাঙার কাজ করেই আমার সংসার চালাই। আমার মালিকের যে একটা ইট ভাঙার গাড়ি ছিল, ওই গাড়িটাতে আমরা ইট ভাঙার কাজ করতাম প্রায় 5-6 জন। তবে আমরা 4 জনের একটা টিম ছিলাম যারা কিনা প্রতিদিন থাকতাম। একদিন আমরা 5 জন ওখানে কাজ করতে যাই। অনেকগুলো ইট ছিল, ওগুলো ভাঙতে হবে। একটি বড় রকমের বিল্ডিং, ওই বিল্ডিংটা ভেঙে দিবেন মানে মালিক। তবে এই বিল্ডিংটা নিয়ে একটা রহস্য দাঁড়িয়েছে এখানে, যেটি হচ্ছে ওই বিল্ডিংয়ের পাশে কোনো রকমের বাউন্ডারি বা কোনো ফ্লোর কিছুই ছিল না। কয়েকটা বিম ছিল, পিলার ছিল। ওই পিলারগুলোর সাহায্যে একটা ছাদ নির্মাণ করা হয়েছে। এরকম একটা সাদাসিধে একটা বিল্ডিং। তবে এই বিল্ডিংটা কেন মানুষ বানায়নি, এটা একটা ভাববার বিষয়। কেন মানুষ এই বিল্ডিংয়ের মধ্যে হাত দেয়নি এবং কেন মানুষ এই বিল্ডিংটা আগে থেকেই ফেলে রেখে দিয়েছে, এর কারণটা বেশ রোমাঞ্চকর। এই বিল্ডিংয়ের যে একটা মালিক ছিল, অনেক বছর আগে তিনি মারা গিয়েছেন। ওই মালিকটা তিনি ওই বিল্ডিংটা তৈরি করার জন্য চেষ্টা করেছেন। এটা প্রায় স্বাধীনতার পর তিনি মানুষজন কাজে লাগিয়ে তিনি ওই বিল্ডিংটা বানাবেন বলে সিদ্ধান্ত নেন। তবে এখানে যে ঘটনাটি ঘটে, তিনি যখন ওই বিল্ডিংটা বানান, ওই বিল্ডিংয়ের যে পাশের বিমগুলো ছিল আর ছাদ আর যে নিচের যে গাঁথনিটা ছিল, ওগুলো করতে করতেই মানে অনেক মানুষের মৃত্যু হয়ে গিয়েছিল, যে মানুষগুলোর মৃত্যুটা না হলেও পারত। ওই মানুষগুলোর মৃত্যুর কারণটা একটাই দায়ী ছিল ওই বিল্ডিংটা। তো আপনাদের কাছে এই ঘটনাটি বলার কারণ হচ্ছে, যদি এই ঘটনাটা আপনারা অবগত হন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এটার ভয়াবহতা কতটুকু। পরবর্তীতে যখন আমি এবং আমার সহপাঠীরা যাই ওখানে গাড়ি নিয়ে, তখন আমরা জানতাম না যে এরকম ঘটনা ঘটেছে। ওই বিল্ডিংয়ে প্রথম কাজ ধরাবে। আমরা তখন যাই, ইট ভাঙার গাড়ি নিয়ে ওখানে সাইড করি। অনেকগুলো ইট ছিল। আমরা ভাবি যে আজকে সারাদিন কাজ করার পর যদি রাত্রিবেলা কাজ করতে পারি তাহলে রাত্রিবেলাও কাজ করব। এই ভেবে আমরা কাজ করা শুরু করে দিই। কাজ করছি হঠাৎ সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার সবাই গাড়িটা বন্ধ করে একটু জিরিয়ে নেই, হালকা একটু খাওয়া দাওয়া করে আবারও কাজে লেগে পড়ি। তখন অনেকটা সময় পার হয়ে যায়, কাজ করছি। হঠাৎ একজনের চোখ যায় ওই বিল্ডিংয়ের যে পুরনো ছাদ ছিল, ওই ছাদের মধ্যে অনেক গাছপালা, ঘাস, আবাদি এরকম আর কি জড়ো হয়ে আছে, মানে জড়িত অবস্থায় রয়েছে। একজনের চোখ যায়, সে দেখতে পারে যে ওই ছাদের উপরে কেউ একজন নাচানাচি করছে। এটা দেখতে পেরে সে ওখানে ইট না ভেঙেই ইট ফেলে দিল। আমরা সবাই জিজ্ঞেস করলাম যে কিরে তোর কি হলো, ইটগুলো ফেলে দিলি কেন? তখন সে বলে যে ভাইয়া উপরে দেখো। উপরে তাকিয়ে দেখি তো আমরা এখানে পিশাচ আকৃতির মতো কিছু 3 জন বা 4 জন ছিল, তারা ওখানে নাচানাচি করছে। এটা দেখতে পেরে আমরা সবাই খুব ভয় পাই এবং ওখানে গাড়িটা স্টার্ট বন্ধ করে দিই এবং আমরা ওখান থেকে একটু দূরে চলে আসি। ভাবলাম দূরে গেলে হয়তো দেখতে পাবো যে এটা কি, কিন্তু দূরে যে আসছে আমাদের মনে হচ্ছে না যে এটা আমরা আর ক্লিয়ারভাবে দেখতে পারবো। তখন বাধ্য হয়ে আমরা সামনের দিকে এগোই। আমরা 4-5 জন থাকাতে আমাদের একটু বল ছিল অন্যরকম। এগিয়ে যখন আমরা ওই ছাদের উপরে উঠি, তখন দেখতে পারি যে আমাদের সামনে দিয়ে একটা বিশ্রী আকৃতি একটা সাপ, কালো একটা সাপ, মোটা, আমাদের সামনে দিয়ে এক দৌড়ে নেমে পড়লো।
যদিও এটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল, খুব বেশ মারাত্মক লেভেলের। আমরা ভয় পেয়ে মানে একজনের সঙ্গে আরেকজন জড়িত হয়ে যাই। তখন আমরা ওখানে উঠি গিয়ে ছাদের উপরে উঠে গিয়ে দেখতে পারি যে কিছু নেই। কি ব্যাপার, নিচে দেখতে পারলাম যে নাচানাচি করছে মানুষ, এখন উপরে এসে দেখতে পারি যে কিছু নেই, নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে এখানে। তখন আমি ওই ইট ভাঙার গাড়ির ড্রাইভারকে মানে মালিক যিনি ছিলেন ওনাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন আমাদের কাছে, ওখানে খারাপ কিছু ঘটছে। উনিও তখন বরাবর মতো ডেইলি চলে আসলেন, খুব তাড়াতাড়ি করে এসে বললেন যে কি হয়েছে, গাড়ি বন্ধ কেন? তখন আমরা সবাই খুলে বললাম যে ওখানে দেখলাম ছাদের উপরে কেউ নাচানাচি করছে, খুব অদ্ভুত রকমভাবে মানুষ মানে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে নাচানাচি করছে, এটা দেখতে পেলাম। উঠে গিয়ে দেখি যে কেউ নেই, এরই মধ্যে একটা সাপ নেমেছে খুব ভয়ঙ্কর। তখন ওই গাড়ির মালিকটি বলে যে তোমরা কি পাগল নাকি, এখানে যাওয়া ঠিক না, এই ছাদের উপরে ভালো কিছু নেই, তোমরা তোমাদের কাজ মনোযোগ দিয়ে করো, তারা তোমাদের কিছু করবে না। তখন বললাম যে কিছু করবে না যেহেতু তো ঠিক আছে, তাহলে খুব ভয় লাগে তো, রাত্রিবেলা কাজ করতে পারবো না। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, রাত্রিবেলা কাজ করতে হবে না, বাড়িতে চলে আসো। সব কিছু গুছিয়ে বরাবরের মতো আমরা বাড়িতে চলে যাই। যখন 2 দিন অতিবাহিত হয়, লাস্ট দিন যেদিন ওই দিন মানে ইট ভাঙার কাজগুলো শেষ করে তারপর আমরা বাড়িতে যাব, ওই দিন আর কি। ইট ভাঙছি অনেকটা ইট ভাঙা শেষ, তবে অল্প কিছু ইট রয়ে গিয়েছে যেগুলো আর ঘন্টা 2-1 সময় লাগবে। ভাবলাম যে যেহেতু শীতের দিন, মানে রাত্রিবেলা কাজ করি, কোনো গরম বা কোনো অসহ্য লাগবে না, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে কাজটা একবারে শেষ করে তারপর বাড়িতে যাব। আমরা বরাবরের মতো আবারও কাজে লেগে পড়ি, কাজ করছি। হঠাৎ আমরা দেখতে পাই যে ওই গাড়ির সামনে কেউ একজন বসে আছে, মাথায় ঘোমটা পরা। আমরা দেখতে পেরে ওখানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের এমন মনে হচ্ছিল যে পিছন থেকে কেউ আমাদেরকে কি হচ্ছিল জানি না, তবে আমার মনে হচ্ছিল আমাকে কেউ টেনে ধরেছে। খুব জোরাজুরি করার পরও আমরা সামনের দিকে এগোতে পারছি না, এটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছিলাম না। তখন পিছন দিকে চেয়ে দেখি যে আমার যে বন্ধুরা ছিল তারা সবাইকে ওখান থেকে টেনে নিয়ে যাচ্ছে পিছন দিকে। পিছনে ছিল একটা বড় রকমের দেয়ালের মতো, খুব পুরনো, ওইটার মধ্যে গিয়ে সবাই মানে আটক হয়ে আছে মনে হচ্ছে এরকম। আমি তখন ভয়ে ওখানে জড়িয়ে যাই, ওই মেয়েটার দিকে আর এগোনোর চেষ্টা করি না, আমরা পিছন দিকে চলে আসি। তখনই হঠাৎ চেয়ে দেখি যে মেয়েটা উধাও হয়ে গিয়েছে, অদৃশ্য, এবং আমরা 5জন লেবার ওখানে স্বস্তি নেই। কয়েকটা ইট রয়েছে, ওগুলো ভাঙলি শেষ। তখন আবারও গাড়িটি স্টার্ট দেওয়া হয়। তখন দেখতে পাই যে আমাদের 5জনের উপরে প্রায় 5টা করে 10টা পিশাচ হবে ঘোরাফেরা করছে, যেগুলো খুব বাজে রকমের শব্দ করছে এবং বলছে যে তোদেরকে এখান থেকে যেতে দেব না, তোরা এখানে কি কেন এসেছিস, তোরা এই বিল্ডিংটা ভাঙার জন্য, এই বিল্ডিং যে তোরা ভাঙতে পারবি না, এর চেয়ে ভালো বলছি তোরা এখান থেকে চলে যা, যান বাঁচানোর জন্য। আমরা তখন ওই পিশাচগুলোর কথাবার্তা শুনে অনেকটা ভয় পেয়ে যাই, ভাবি যে যদি তারা সত্যি কোনো খারাপ কিছু করে ফেলে তাহলে আমাদের অনেকটা খারাপ হয়ে আসবে, মানে আমাদের জন্য, জীবনের জন্য। তখন আমরা ওখান থেকে দৌড় দেওয়ার চেষ্টা করি, এবং দৌড় দিয়ে যখনই আমরা ওখানে রাস্তার মধ্যে উঠে পড়ব, তখনই অবাক করা বিষয় ছিল না, 5জন মিলে একবারে পড়ে যায় মাটিতে। পিছন দিক থেকে ফিরে দেখি কেউ নেই। ভয়ের একটা হাঁপচানি পড়ছে আমাদের মধ্যে, সবার কলিজা ধরু করে কাঁপছে, কিন্তু কেউ কাউকে বলার মতো কোনো পজিশন নেই, কি বলবে কাকে, সবাই তো একই তালের মাঝি। তখন আমরা সবাই 5জন উঠে ওখানে অনেকটা দূরে, প্রায় 5-6 মিনিট পথ হবে, ওখানে একটা চায়ের দোকান আছে, ওখানে চা খাবো বলে আমরা 4-5জন চলে যাই, গিয়ে চা খাই। চা খাওয়ার পর মনটাকে সান্ত্বনা দিয়ে এই বিষয়টা নিয়ে আরেকটু কথাবার্তা বলে আমরা আবারও ফিরে আসি। ওখানে এসে আমরা দেখতে পাই যে ওখানে কেউ নেই, তবে যখনই আমরা গাড়িটা স্টার্ট দিলাম
তখনই দেখতে পাই যে ওই ছাদের উপর আবারও আগের দিনের মতো নাচানাচি করছে। দেখতে পেলে আমরা ভয় পেলেও আমরা তখন আটকে যাইনি, ওটা আমরা দেখার কোনো চেষ্টা করিনি। তখন হঠাৎ একটা মুরব্বী লোক তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন। মুরব্বীকে দেখতে পেরে আমি ডাক দিয়ে দাঁড়া করালাম, দিয়ে বললাম যে আঙ্কেল, আপনার সঙ্গে একটু কিছু কথা ছিল জরুরি। হ্যাঁ বলো, কী কথা? তখন বললাম যে আমরা এখানে ইট ভাঙতে এসেছি, বাট দেখতে পারছি যে ওখানে কেউ নাচানাচি করছে, এখানে কেউ বসে আছে, এরকমটা কেন হচ্ছে? আপনি একটু খুলে বলবেন প্লিজ। তখন বলে যে আপনার এরকমটা হওয়ার কারণটা খুব স্বাভাবিক, তবে এই রকমটা হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনার যে অবস্থানটা ওইটা আপনাদের ত্যাগ করতে হবে, এবং ওই জায়গাটা যে ভালো না এর অনেকটা প্রমাণ রয়েছে, যার কারণ আমি নিজেও, এই যে বিল্ডিংটা এটা আপনারা সাধারণত দেখছেন, কিন্তু এই বিল্ডিংটার মধ্যে অনেক রহস্য উন্মোচন হয়েছে। এই বিল্ডিংটা কেউ কোনোদিন ভাঙতে পারবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইটগুলো ভাঙা হচ্ছে ওই বিল্ডিং ভাঙার জন্য, কিন্তু ওরা পারবে না। তোমরা চলে যাও, এই জায়গাটা একটা দোষী জায়গা, এখানে কেউ কোনোদিন কিছু করতে পারবে না, কোনো বাড়ি ঘর কিছু তুলতে পারবে না। তখন আমরা বললাম যে আমরা হচ্ছে ইট ভাঙার লেবার, আমরা কাজ করব, টাকা পাবো, কাজ না করলে টাকা পাবো না। যেই কাজটা করছে সে যদি না করে তাহলে তো আমরা ওখানে আসবো না, তাই না? তখন ওই মুরব্বী লোকটা বলে যে ঠিক আছে, আপনারা কাজ করুন, সাবধানে কাজ করুন, এবং কোনো কিছু যদি আপনারা দেখতে পান নিজ চোখে, ওটাকে আপনারা ডিস্টার্ব করার জন্য বা ধরার জন্য বা এটার জন্য, এটার সঙ্গে কোনো রকমের মজা করার জন্য আপনারা যাবেন না, ঠিক আছে? নাহলে আপনাদের ক্ষতি হতে পারে। তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনি যান। আমরা তখন আবার ইট ভাঙার কাজে লেগে পড়ি। তখন আমরা শেষমেশ দেখতে পারি যে গাছের মধ্যে কয়েকটা গাছ ছিল, ওখানে নারকেল গাছ, সুপারি গাছ, ওই গাছগুলোর আগাতে কিছু একটা অংশ বিশেষ ছায়ামূর্তির মতো বেসে আছে, মানে ওরা গাছের আগায় ঝুলে আছে, মনে হচ্ছে এটা কোনো নারিকেল ঝুলে আছে, নারিকেলের বাঁধা ঝুলে আছে, এটা এরকম আর কি, খুব ভয়ানক দেখাচ্ছিল। আমরা দেখতে পাই যে সব গাছের মধ্যে এরকম পিশাচ লটকে আছে। তবে এই বাউন্ডারি, এত বড় একটা বাউন্ডারি, এর পাশে কোনো একটা ঘর নেই, আছে এটা বাইরে, তো বাউন্ডারির ভিতরে এত বড় একটা বাউন্ডারি, এটার ভিতরে কোনো ঘর নেই, যার কারণে আমাদের একটু ভয় লেগেছিল। আর এই বাড়িটার বিষয়টা আমরা যখন আরও তদন্ত করতে যাই, তখন জানতে পারি যে এটা অনেক আগে থেকেই এরকম পর্যায়ে আছে। এই বাড়িটার মধ্যে অনেক মানুষ মারাও গিয়েছে। এই বাড়িটার রহস্যময় একটা উন্মোচন করাটা মানে অনেক কিছু করা, কেননা এই বাড়ি থেকে যদি কেউ কোনো কিছু ধরে নিয়ে বাইরে গিয়ে সমালোচনা করে, তাহলে নাকি তার কোনো খারাপ ঘটনা বা খারাপ ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, এটা বলছিলাম আমি রাজশাহী জেলা থেকে। এই রাজশাহী জেলার মধ্যে এরকম একটা বাড়ি রয়েছে, যে বাড়িটা খুব ভিতরে একটা গ্রাম সাইডে পড়েছে। ওই বাড়িটার মধ্যে এরকম একটি ঘটনা ঘটে আর কি। তবে এটা মানুষজন যখন পূর্ণিমার রাত হয়ে যায় বেলা আর কি, চাঁদের আলো থাকে ফটফটা, ওই আলোতে এটা বেশি দেখা যায়, ওই আলোতে এটা ভেসে আসে এবং ওখানেই বেশি একটা দেখা যায়। আর আমরাও তখন দেখেছিলাম। তো এই বিষয়টা কিন্তু একটা দিক নির্দেশী একটা বিষয়, যেটা কিনা মানুষকে ভয় দেখাতে অনেকটা মানে উপযোগী। আর এই বিষয়টা আমরা দেখতে পারি তখনই, তারপরে আমরা বুঝতে পারি যে ভয় কতটা ভয় হতে পারে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় ঘটনাটিতে। তৃতীয় ঘটনাটি আপনাদের মাঝে একটি ভয়াবহতার রূপ নেবে। আশা করি এই ঘটনাটি আপনাদের মাঝে অনেকটা ভালো লাগবে। তাই তৃতীয় ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এবং এর আগে আরেকটি কথা আপনাদের মাঝে বলবো যে এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমরা 1 লাখ সাবস্ক্রাইবারের দিকে এগোচ্ছি। আশা করি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা অনেক
এগিয়ে যাব আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের মাঝে প্রতিদিন আমরা ভৌতিক সত্য ঘটনাগুলো উপস্থাপন করতে পারবো। তাই অবশ্যই আপনারা আমাদের সাহায্য করুন। আর আপনাদের মাঝেই আমরা থাকতে চাই, আপনাদের মাঝে ডেইলি আমরা ঘটনা দিব। তখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই তৃতীয় ঘটনাটিতে।